ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা এসেছি দেখো আমাদের আলোকীয় আইসোমারের দ্বিতীয় ক্লাসে। তোমাদের মনে আছে আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম, তার একটু রিমাইন্ড করে দিই। আগের ক্লাসে আলোচনা করেছিলাম অপটিক্যাল অ্যাক্টিভিটি, মলিকুলার কাইরালিটি, কার্বনের কাইরালিটি এবং এডেনসিওমার। দেখো আমাদের কি আলোচনা করছিলাম আমরা, কোনো একটা যৌগ আলোক সক্রিয় হলে তার আলোকীয় আইসোমার পাবো। এখন যৌগ আলোকীয় আইসোমার হবে কোন শর্তে? যদি মলিকুলটা কাইরাল মলিকুল হয় অথবা ডিসিমেট্রিক মলিকুল হয়। এখন কাইরাল মলিকুল হওয়ার শর্তটা কি ছিল? প্রথমেই আমরা কি দেখব, কাইরাল কার্বন আর অ্যাসিমেট্রিক কার্বন। কোনো একটা যৌগের মধ্যে যদি একটাই মাত্র কাইরাল কার্বন থাকে অবশ্যই যৌগটা কি হবে, আলোক সক্রিয় হবে এবং তার আলোকীয় আইসোমার পাবো। আর যৌগের মধ্যে যদি একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে যৌগটা আলোক সক্রিয় হতে পারে অথবা নাও হতে পারে। তার জন্য আমরা কি বলেছিলাম, তাহলে সেখানে যৌগটা আলোক সক্রিয় হবে না সেটা কিসের ওপর নির্ভর করবে? যৌগের মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্ট আছে নাকি, অর্থাৎ কোনো প্রতিসাম্য উপাদান আছে নাকি। তাহলে একাধিক কাইরাল কার্বন যদি থাকে যৌগের মধ্যে তাহলে আমাদের দেখতে হবে যৌগের মধ্যে কোনো প্রতিসাম্য উপাদান আছে নাকি বা সিমেট্রি এলিমেন্ট আছে নাকি। যদি সিমেট্রি এলিমেন্ট থাকে তাহলে যৌগটা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অর্থাৎ আলোক নিষ্ক্রিয়, তার কোনো আলোকীয় আইসোমার আমরা পাবো না। আর যদি কোনো সিমেট্রি এলিমেন্ট না থাকে তাহলে যৌগটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ, তার ক্ষেত্রে আমরা আলোকীয় আইসোমার পাবো। এবারে দেখো আমরা আজকেই দেখে নেব একই যৌগের ক্ষেত্রে কোনো গঠন হতে পারে অপটিক্যালি অ্যাক্টিভ, আবার কোনো গঠন হতে পারে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে প্রথমে আমরা সিমেট্রি এলিমেন্টগুলো আলোচনা করি। তাহলে আমাদের কি সিমেট্রি এলিমেন্ট দেখতে হবে? আগের ক্লাসে তো আমাদের নামগুলো বলেছিলাম, কোন কোন সিমেট্রি এলিমেন্ট কি কি। প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি, প্রতিসাম্য কেন্দ্র বা সেন্টার অফ সিমেট্রি, আর পরিবর্ত প্রতিসাম্য অক্ষ অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে দেখো এখানে দেয়াই আছে যে যৌগের মধ্যে কি কি প্রতিসাম্য উপাদান থাকতে পারে বা সিমেট্রি এলিমেন্ট থাকতে পারে। প্রতিসাম্য তল থাকতে পারে, সেন্টার অফ প্লেন অফ সিমেট্রি, প্রতিসাম্য কেন্দ্র থাকতে পারে, সেন্টার অফ সিমেট্রি, বা পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি থাকতে পারে। তো এখানে দেখো তোমাদের এই যে প্রথম যে দুটো আছে অর্থাৎ প্রতিসাম্য তল এবং প্রতিসাম্য কেন্দ্র, এই দুটো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কিন্তু পরিবর্ত প্রতিসাম্য অক্ষ এটা তোমাদের জয়েন্টেড সিলেবাসের ক্ষেত্রেও নাই। তাই আমরা এইটার আলোচনা করব না, অপর দুটো সিমেট্রি এলিমেন্টকে দেখে নেব সেই সিমেট্রি এলিমেন্ট আমরা কাদের বলছি। এখন দেখো তাহলে আমরা দেখে নিই প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি আমরা কাকে বলবো। দেখো বলছে প্রতিসাম্য তল হচ্ছে যৌগের মধ্যে উপস্থিত এমন একটি তল যেটি যৌগটিকে দুটি সমান ভাগে ভাগ করে এবং যে ভাগগুলো হবে একটা অপরটার দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। তাহলে কি বললাম ভালো করে বোঝো, প্রতিসাম্য তল কি করবে, যৌগটিকে দুটি ভাগে ভাগ করবে এবং যে ভাগ দুটো কি হবে, অবশ্যই একটা অপরটার মিরর ইমেজ। তাহলে এই রকম যদি কোনো তল যৌগের মধ্যে উপস্থিত থাকে তাহলে যৌগটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলে কি হবে, আমরা তার ক্ষেত্রে কোনো আলোকীয় আইসোমার পাবো না। তাহলে প্রতিসাম্য তল আমরা কাকে বলবো?
যৌগের মধ্যে উপস্থিত যে তল যৌগটিকে দুটি সমান ভাগে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি দর্পণ প্রতিবিম্ব, দুটি সমান ভাগে ভাগ করে, দুটি সমান ভাগে ভাগ করে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, এইরূপ তলকেই আমরা বলবো কি হচ্ছে প্রতিসাম্য তল, যাকে সাধারণত আমরা সিগমা দ্বারা চিহ্নিত করি। দেখে নাও, সব থেকে কমন উদাহরণ হচ্ছে টার্টারিক অ্যাসিড COOH, COOH, OH, OH। এখন দেখো, আমরা যদি যৌগটির আগে দেখে নিই যৌগটির মধ্যে কোনো কাইরালিটি আছে নাকি। দেখো, যদি নাম্বারিং করি 1 2 3 4, দেখো 2 নম্বর কার্বনটা, 4টে যে ভ্যালেন্সি আছে OH, কার্বক্সিলিক অ্যাসিড H এবং এই গ্রুপটা, তাহলে 4টে ডিফারেন্স গ্রুপ। অর্থাৎ কি আছে, আবার বলছি, দেখো OH একটা ভ্যালেন্সি, কার্বক্সিলিক গ্রুপ একটা, হাইড্রোজেন একটা, অপর যোজ্যতায় কি যুক্ত আছে এই বড় গ্রুপটা। তাহলে এই কার্বনটা তোমার কি আছে কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে আমরা এটা স্টার দ্বারা চিহ্নিত করি। ঠিক একইভাবে 3 নম্বর কার্বনটা দেখো OH, কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজেন, এই গ্রুপটা, এটাও কাইরাল কার্বন। তাহলে যৌগটার মধ্যে কাইরাল কার্বন উপস্থিত আছে। কিন্তু দেখো, যৌগটার মধ্যে যদি এইখান দিয়ে আমরা একটা প্লেন কল্পনা করি, ভালো করে খেয়াল করো, এই প্লেনটা কি করেছে, যৌগটাকে দুটি ভাগে ভাগ করেছে। এবং দেখো, ভাগ দুটো একটা অপরটার মিরর ইমেজ। আমরা যদি এখানে কোনো দর্পণ রাখি, তাহলে দেখবে নিচেরটার প্রতিবিম্ব হবে উপরেরটা, বা যদি উল্টোভাবে দর্পণ রাখি, তাহলে উপরেরটার প্রতিবিম্ব হবে নিচেরটা। তাহলে এখানে দর্পণ প্রতিবিম্ব আকারে দুটি ভাগে ভাগ করেছে। তাহলে এই যে তলটা, এই তলটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ সিগমা, যাকে আমরা কি বলছি যে প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি। এখন দেখো, আরও একটা দেখে নেওয়া যাক। যদি আমি এই গ্রুপটাকে চেঞ্জ করে দিই, খালি কার্বক্সিলিক গ্রুপটাকে চেঞ্জ করে অন্য কোনো গ্রুপ আনছি, আমি কার্বক্সিলিকের জায়গায় CH3 দিলাম, OH, 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 OH। অর্থাৎ দেখো, টার্মিনাল গ্রুপ দুটোকে আমি ডিফারেন্ট করে দিয়েছি। তাহলে এখানে দেখো তো, এর মধ্যে যদি আমরা কোনো তল খুঁজতে চাই যে কোনোভাবে, এখানেও দেখো দুটো কাইরাল কার্বন আছে, এই একটা, কারণ দেখো 4টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে। এইটার সঙ্গে যদি দেখি OH, মিথাইল, হাইড্রোজেন, এই বড় গ্রুপটা। একইভাবে এই কার্বনটার সঙ্গে দেখো OH, কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজেন, এই গ্রুপটা, দুটো কাইরাল কার্বন আছে। তাহলে দুটো কাইরাল কার্বন আছে। এখানে দেখো, যদি ওরকম একটা তল কল্পনা করতাম, দেখো দুটো সমান ভাগে ভাগ করতে পারেনি, কারণ এখানে দেখো মিথাইল আছে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে। তাহলে এইটা তোমার কি হবে, প্লেন অফ সিমেট্রি নয়। অর্থাৎ এটা তাহলে কি হচ্ছে, প্রতিসাম্য তল নয়। তাহলে কোনটা প্রতিসাম্য আর কোনটা প্রতিসাম্য তল নয়, এইটা তোমরা ভালোভাবে পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে এই দুটো যৌগ থেকে দেখো তোমরা কি বলতে পারো, যে এই দুটো যৌগের মধ্যে, এই যৌগটার মধ্যে প্লেন অফ সিমেট্রি অর্থাৎ সিমেট্রি এলিমেন্ট আছে। এটা কি হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক সক্রিয় নয়, এর কোনো আলোকীয় আইসোমার, এই গঠনটার বা এই কনফিগারেশনটার আমরা কোনো আলোকীয় আইসোমার পাবো না। তাহলে এইটার যখন কোনো প্রতিসাম্য নাই, তাহলে এটা কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ আলোক সক্রিয় যৌগ।
এর ক্ষেত্রে আলোকীয় আইসোমার আমরা পাবো। আরও কতগুলো উদাহরণ নেওয়া যায়। দেখো, ধরো আমরা যদি বেনজিন বলয় নিই, এর ক্ষেত্রে দেখো একাধিক প্রতিসাম্য উপাদান উপস্থিত। যদি আমি এখান দিয়ে ভাগ করতাম, এখান দিয়ে ভাগ করতাম, বা এই রকম ভাগ করতাম, তাহলে এখানে প্রতিসাম্য উপাদান উপস্থিত, দ্যাট ইজ তাহলে কী হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বা এর ক্ষেত্রে আমরা সেন্টার অফ সিমেট্রিও পাবো। সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে দেখো, ক্লোরোসাইক্লোহেক্সেন, এখানে দেখো কোনো প্রতিসাম্যতল উপস্থিত আছে কি? ভালো করে খেয়াল করো। যদি আমরা ঠিক এই ক্লোরিন অ্যাটম দিয়ে একটা তল কল্পনা করি, দেখো, অর্থাৎ ক্লোরিন অ্যাটমটা ঠিক মাঝ বরাবর ক্লোরিন অ্যাটমটাকে দুটো ভাগে ভাগ করবে, তাহলে এদিকটা ডান দিক এবং বাঁ দিক দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে তোমরা এইখানে দেখো আরেকটা নতুন জিনিস শিখলে, কোনো একটা অ্যাটমের মধ্যে দিয়েও আমরা তল কল্পনা করতে পারি। তাহলে এখানে তোমার কি আছে? প্লেন অফ সিমেট্রি আছে, যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার দেখো এইখানে একটা ইন দিয়ে দিচ্ছি, ডাবল বন্ধন। তাহলে এর ক্ষেত্রে দেখো তো কোনো প্রতিসাম্যতল উপস্থিত আছে? যে কোনো দিক দিয়েই ভাঙার চেষ্টা করো বা ভাগ করার চেষ্টা করো, কোনো প্রতিসাম্য তল নাই, অর্থাৎ যৌগটা কি হবে? অপটিক্যালি অ্যাক্টিভ। এর ক্ষেত্রে আমরা আলোক সক্রিয় আইসোমার পাবো। যদি আমরা দেখো সাইক্লোবিউটেন দেখি, সাইক্লোবিউটেন এরকম অসংখ্য আমরা প্রতিসাম্য তলে ভাগতে পারবো। দ্যাট ইজ তোমার কি আছে? যৌগ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে দেখো প্রতিসাম্য তলটা বোঝা যাচ্ছে। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখে নিই। আমরা সাইক্লোবিউটেনেরই অন্য একটা উদাহরণে আসছি। দেখো, ধরো এখানে একটা মিথাইল আছে, ঠিক সিস ফর্মে এখানেও একটা মিথাইল আছে, সিস কম্পাউন্ড। বা যদি আমরা ট্রান্স কম্পাউন্ড করতাম, CH3, অর্থাৎ একটা তলের উপরে একটা তলের নিচে। এই দুটো যৌগের ক্ষেত্রে দেখো, ভালো করে দেখো, আমি যদি এইখান দিয়ে একটা তল কল্পনা করি, তাহলে তলটা কি করছে? যৌগটিকে দুটি সমান ভাগে ভাগ করছে, যারা একটার অপরটার মিরর ইমেজ, অর্থাৎ এইটা তোমার কি আছে? সিগমা প্লেন। তাহলে যৌগটার প্লেন অফ সিমেট্রি রয়েছে, যৌগটা কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কোনো আলোকীয় আইসোমার এর ক্ষেত্রে পাবো না। কিন্তু দেখো যখন টার্নসটা দিয়েছি, দেখো টার্নস, তুমি এখান দিয়ে তল কল্পনা করো, এদিক দিয়ে তল কল্পনা করো, এদিক দিয়ে তল কল্পনা করো, যে কোনো দিক দিয়ে তল কল্পনা করো, দ্যাট ইজ সিগমা নাই, অর্থাৎ কোনো প্লেন অফ সিমেট্রি নাই। তাহলে যৌগটা কি হয়ে যাবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই অপটিক্যালি অ্যাক্টিভ আলোক সক্রিয় যৌগ, এর ক্ষেত্রে আমরা আলোকীয় আইসোমার পাবো। আর একটা সাইক্লোবিউটেনের যৌগ দেখো, এটাকে ভালো করে মনে রাখবে, CH3 CH3, অর্থাৎ এটা 1-2 পজিশনে, এটা কত? 1-3 পজিশনে, অর্থাৎ 1-3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আমি আর অত বড় নাম লিখছি না, 1-3 টার্নস। এখানে দেখো ভালো করে যৌগটা দেখো, এর মধ্যে কোনো প্রতিসাম্য তল উপস্থিত নাই, তা সত্ত্বেও এই যৌগটা কি হয়ে যাবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ।
কারণ এই যৌগটার মধ্যে তোমার কি আছে, প্রতিসাম্য কেন্দ্র উপস্থিত আছে। সেটা আমরা প্রতিসাম্য কেন্দ্র আলোচনার সময়তে দেখব। যদি এই রকম দিনই দেখো, হাইড্রোজেন মিথাইল, হাইড্রোজেন মিথাইল। ভালো করে দেখো যৌগটার মধ্যে কোনো প্রতিসাম্য তল উপস্থিত আছে নাকি। দেখো আমি যদি এখান দিয়ে তল কল্পনা করি, দেখি সিগমা প্লেন, তাহলে যৌগটার মধ্যে প্রতিসাম্য তল উপস্থিত আছে, অতএব যৌগটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কোনো আলোকীয় আইসোমার আমরা পাবো না। এই যৌগটা দেখো, যদি এটা ছিল সিস কম্পাউন্ড, সিস কম্পাউন্ড, যদি আমরা ট্রান্স কম্পাউন্ড করি, দেখো মিথাইল হাইড্রোজেন, হাইড্রোজেন মিথাইল, অর্থাৎ 1 2 ট্রান্স। ট্রান্স, তাহলে দেখো এর মধ্যে কিন্তু আর কোনো, তুমি এখান দিয়ে আগের মতোই যদি আমরা প্লেন কল্পনা করতাম, দেখো এটা দর্পণ প্রতিবিম্বতে ভাঙতে পারছে না বা বিভাজিত করতে পারছে না, অতএব এটা সিগমা প্লেন নয়, অপটিক্যালি অ্যাক্টিভ, যৌগটার আলোকীয় আইসোমার পাবো। তাহলে সিসের ক্ষেত্রে আমরা দেখছি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ট্রান্সের ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ। সিসের ক্ষেত্রে দেখো সর্বদাই কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? অন্য একটা উদাহরণ নিই। এই উদাহরণটা দেখো, ক্লোরিন হাইড্রোজেন মিথাইল হাইড্রোজেন, এটাও দেখো সিস কম্পাউন্ড, কিন্তু আমি এলিমেন্ট বা গ্রুপ দুটোকে আলাদা করে দিয়েছি। তাহলে এখান দিয়ে তুমি প্লেন কল্পনা করো, দ্যাট ইজ সিগমা নয়, অর্থাৎ সিগমা প্লেন নাই, কারণ দুটো মিরর ইমেজে ভাঙতে পারছে না। তাহলে যৌগটা কি হয়ে যাবে? অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা আলোকীয় আইসোমার পাবো। তাহলে এখানে দেখো আমরা প্লেন অফ সিমেট্রিটা খুব ভালোভাবে বুঝলাম। তাহলে এবার আমাদের পরেরটায় যাওয়া যাক, সেন্টার অফ সিমেট্রি। এবার আমরা আলোচনা করব দেখো প্রতিসাম্য কেন্দ্র বা সেন্টার অফ সিমেট্রি। এই সেন্টার অফ সিমেট্রি কাকে বলছি বা কাকে বলবো আমরা সেন্টার অফ সিমেট্রি, বা কোন সিমেট্রি উপাদান উপস্থিত থাকলে আমরা বলবো যে যৌগের মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে। বলছি দেখো সেন্টার অফ সিমেট্রি হচ্ছে যৌগ মধ্যস্থ বা যৌগ সারাউন্ডিংয়ে একটা বিন্দু, যে বিন্দু থেকে দুটো বিপরীত দিকে যদি আমরা সরলরেখা প্রসারিত করি, তাহলে যদি সম দূরত্বে গিয়ে তোমার কি হয়, সেম গ্রুপ বা অ্যাটমের সঙ্গে মিলিত হয়, তাহলে ওই বিন্দুটাকে আমরা বলবো সেন্টার অফ সিমেট্রি। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, এই রকম একাধিক সরলরেখা গিয়ে সম দূরত্বে একই গ্রুপ বা অ্যাটমের সঙ্গে মিলিত হতে হবে। তাহলে কি বললাম, একটা বিন্দু থেকে দুটি বিপরীত দিকে যদি দুটি সরলরেখা বর্ধিত করি, তাহলে সরলরেখা দুটি যদি সম দূরত্বে গিয়ে একই বা সেম গ্রুপ বা অ্যাটমের সঙ্গে মিলিত হয়, তাহলে ওই বিন্দুটাকে বলবো আমরা সেন্টার অফ সিমেট্রি। ধরো এই একটা বিন্দু, এর দুদিকে আমি সরলরেখা প্রসারিত করছি এরকম, যদি দুদিকে সম দূরত্বে গিয়ে দুটো একই গ্রুপের সঙ্গে মিলিত হয়, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, যে এই বিন্দুটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, যাকে আই দ্বারা চিহ্নিত করা হয়, দ্যাট ইজ সেন্টার অফ সিমেট্রি।
একটা উদাহরণ নিয়ে বোঝা যাক। দেখো, এইখানে ধরো এটা COOH, এখানে দিলাম H, এখানে PH, এখানে দিলাম হচ্ছে PH, এখানে H, এখানে H, এখানে COOH। এবার দেখো, যদি যৌগটার মধ্যে আমরা কোনো একটা বিন্দু তার যৌগের গ্রুপগুলোর উপাদান অনুসারে একটা যদি বিন্দুকে নিই, ধরো এইখানে একটা বিন্দুকে নিলাম, এই বিন্দুটাকে নিয়ে দেখো আমরা দুই দিকে দুটো সরলরেখা প্রসারিত করছি, তাহলে তারা সম দূরত্বে গিয়ে দেখো দুটোই কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে মিলিত হয়েছে। বা এখানে দেখো যদি এই দিকে প্রসারিত করি, অর্থাৎ একের অধিক এরকম গ্রুপের সঙ্গে মিলিত হবে বা একের অধিক এরকম সরলরেখা প্রসারিত করতে হবে, তাহলে এখানেও দেখো দুটো হাইড্রোজেনের সঙ্গে মিলিত হয়েছে। যদি দেখো এইদিকে প্রসারিত করি PH, এদিকে প্রসারিত করি PH, তাহলে এদিকেও তোমার কি হয়েছে, ফিনাইল গ্রুপের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ সম দূরত্বে গিয়ে সম গ্রুপের সঙ্গে মিলিত হয়েছে। দ্যাট ইজ I অর সেন্টার অফ সিমেট্রি। কোনটা? এই পয়েন্টটা। তাহলে যৌগটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে। সেন্টার অফ সিমেট্রি থাকলে যৌগটা কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আলোক নিষ্ক্রিয়। যৌগটার এই কনফিগারেশনে আমরা কোনো আলোকীয় আইসোমার পাবো না। ভালো করে মনে রাখবে, এই কনফিগারেশনে পাবো না। আমরা যদি কনফিগারেশন চেঞ্জ করে অন্য আনি, তাহলে আমাদের দেখতে হবে আবার তার ক্ষেত্রে কোনো সিমেট্রি এলিমেন্ট আছে নাকি। যদি না থাকে, অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে। অপর একটা উদাহরণ নেওয়া যাক। দেখো, CH3H, CO, NH, NH, CO, H, CH3। এইটা দেখো, আমরা যদি এখানে একটা পয়েন্ট নিই, সরলরেখা বর্ধিত করি মিথাইল পর্যন্ত, এদিকেও বর্ধিত করি, দেখো এই পয়েন্ট থেকে সম দূরত্বে গিয়ে মিথাইলের সঙ্গে মিলিত হয়েছে। আবার দেখো, যদি এই পয়েন্ট থেকে দেখো এই দিকে নিয়ে যাই CO কার্বনিল গ্রুপ, এদিকে নিয়ে যাই কার্বনিল গ্রুপ। যদি এদিকে নিয়ে যাই দেখো NH2 গ্রুপ, এদিকে নিয়ে যাই NH2 গ্রুপ। এদিকে নিয়ে যাই দেখো হাইড্রোজেন, এদিকে নিয়ে যাই দেখো হাইড্রোজেন। তাহলে দ্যাট ইজ তোমার কি আছে? সেন্টার অফ সিমেট্রি। যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কোনো আলোকীয় আইসোমার পাবো না। আগের যে দেখো সাইক্লোবিউটেনের বা ডাইমিথাইল সাইক্লোবিউটেনের উদাহরণটা আমরা দিয়েছিলাম, CH3H, বা ঠিক আছে H আমরা আগে দিইনি, এখন Hটাকে রাখলাম। আগে দেখো এই রকম ছিল, এখানে কিছু নাই মানে এখানে H আছে। তাহলে ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন, এর ক্ষেত্রে দেখো তো কোনো প্লেন অফ সিমেট্রি নাই, কিন্তু এখানে একটা বিন্দু ভাবো, এদিকে প্রসারিত করো মিথাইল, এদিকে প্রসারিত করো মিথাইল, এদিকে প্রসারিত করো হাইড্রোজেন, বিপরীত দিকে প্রসারিত করো হাইড্রোজেন, এদিকে প্রসারিত করো কার্বন অর্থাৎ CH2, এদিকে প্রসারিত করো CH2। দ্যাট ইজ সেন্টার অফ সিমেট্রি আছে। যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর ক্ষেত্রে কোনো আলোকীয় আইসোমার পাবো না, বা এর ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব সুপারইম্পোজ হবে। তাহলে দেখো সেন্টার অফ সিমেট্রি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এবার দেখো এই সিমেট্রি এলিমেন্টের বা সিমেট্রি উপাদানগুলোর প্রয়োগ আমরা দেখে নিই।
যৌগটা দেখো 1 2 3 4 অর্থাৎ 2,3 ডাইহাইড্রক্সি বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। প্রথম দেখো তো যৌগটার মধ্যে কোনো কাইরাল কার্বন আছে নাকি। কাইরাল কার্বন দেখো, এই কার্বনটা কাইরাল কার্বন, কারণ দেখো চারটে যে যোজ্যতা আছে, একটা OH কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজেন আর এই বড় গ্রুপটা, চারটে ভিন্ন গ্রুপ যুক্ত আছে। ঠিক একইভাবে 3 নম্বরটাও দেখো কাইরাল কার্বন, OH মিথাইল হাইড্রোজেন এই বড় গ্রুপটা, চারটে গ্রুপ যুক্ত আছে। তাহলে যৌগটার মধ্যে দেখো কাইরাল কার্বন আছে, ভালো করে খেয়াল করো, যৌগটার মধ্যে কাইরাল কার্বন আছে। যৌগটা তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে। এবার দেখো কোনো সিমেট্রি এলিমেন্ট আছে নাকি। দেখো আমরা যদি এখান দিয়ে কোনো প্লেন কল্পনা করি, যেহেতু টার্মিনাল গ্রুপ দুটো তোমার কি আছে ডিফারেন্ট, তাহলে কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না, বা দেখেই বুঝতে পারছো যৌগটা তোমার কোনো সেন্টার অফ সিমেট্রিও থাকবে না। তাহলে এই যৌগটার ক্ষেত্রে দেখো, দেখি কাইরাল কার্বন, কাইরাল কার্বন আছে কটা, দুটো, কোনো সিমেট্রি নাই, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কাইরাল মলিকুল। কাইরাল কাইরাল মলিকুল, কাইরাল মলিকুল হলে তোমার কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ, এর ক্ষেত্রে আলোকীয় আইসোমার পাবো। অপর একটা যৌগ দেখো, আমরা সেই টার্টারিক অ্যাসিডের যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই নিয়ে আসছি, COOH OH H OH H 2,3 ডাইহাইড্রক্সি বিউটেন ডায়োইক অ্যাসিড, বা একে সহজে আমরা নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই যৌগটার ক্ষেত্রে দেখো 1 2 3 4, 2 নম্বর কার্বন দেখো কাইরাল কার্বন, 3 নম্বর কার্বন দেখো কাইরাল কার্বন। তাহলে যৌগটার মধ্যে কাইরাল কার্বন দেখো, কাইরাল কার্বন দুটো। এবার দেখো যৌগটার মধ্যে কি আছে, এখান দিয়ে আমরা আগেও দেখেছি, দেখে সিগমা প্লেন আছে, প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য যৌগটা কি হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ যৌগটা হয়ে যাবে অ্যাকাইরাল, অর্থাৎ অ্যাকাইরাল মলিকুল। এবার এইখানটা খেয়াল করো, তোমাদের বলেছিলাম অ্যাকাইরাল মলিকুল হলে কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক সক্রিয় নয়, আলোকীয় আইসোমার পাবো না। তাহলে যৌগটার মধ্যে দেখো কাইরাল কার্বন দুটো আছে, তা সত্ত্বেও যৌগটা অর্থাৎ কাইরাল কার্বন আছে, কিন্তু মলিকুলটা হয়ে যাচ্ছে কাইরাল নয়, মলিকুলটা অ্যাকাইরাল, মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইখানে দেখো কাইরাল কার্বন আছে, দুটো কাইরাল কার্বন আছে, কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি নাই, তাহলে মলিকুলটাও কাইরাল। তাহলে দেখো কাইরাল কার্বন থাকলে মলিকুলটা কাইরাল হয়েছে, কাইরাল কার্বন আছে, মলিকুল কাইরাল নয়, মলিকুল অ্যাকাইরাল। তাহলে কাইরাল কার্বন থাকলে মলিকুল কাইরাল হতে পারে, অ্যাকাইরাল হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো আগে এইটার ক্ষেত্রে আসি, তারপরে এইটাকে নিয়ে আলোচনা করব। তাহলে এইখানে দেখো মলিকুলটা কাইরাল অর্থাৎ আলোক সক্রিয়, এর আলোকীয় আইসোমার পাবো। কি হবে এর আলোকীয় আইসোমার,
এর যে দর্পণ প্রতিবিম্ব সেটা হবে আলোকীয় আইসোমার। এখানে মিরর রাখছি, তাহলে মিরর ইমেজ কি হবে দেখো, CH3। এইগুলো যেগুলো অর্থাৎ OH গ্রুপগুলো দর্পণের কাছে হবে, অর্থাৎ এই দিকে হবে। তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন দূরে আছে, দূরে হবে OH OH H। তাহলে দুটো আলোকীয় আইসোমার দেখলাম। এইটা দেখো যদি D হয়, এইটা কি হবে L, বা এটা প্লাস হলে এটা মাইনাস আইসোমার, অর্থাৎ এটা ডেক্সটো রোটেটরি হলে এটা লিভো রোটেটরি। ভালো করে কথাটা বুঝবে, এটা ডেক্সটো রোটেটরি হলে এটা লিভো রোটেটরি, কিন্তু কোনটা ডেক্সটো কোনটা লিভো আমরা কিন্তু গঠন দেখে বলতে পারবো না। কোনটা ডেক্সটো কোনটা লিভো নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পোলারিমিটার যন্ত্রে নিয়ে গিয়ে পরিমাপ করতে হবে। তাহলে দেখো দুটো আইসোমার পেলাম, এটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর, এটা 2 নম্বর। এই যৌগটার দেখো আরেকটা আইসোমার পাবো, যদি এই গ্রুপটাকে দেখো OH H কে আমরা ইন্টারচেঞ্জ করে দিই, বাকি গঠন একই রেখে দিই। এদিকে OH ছিল, এদিকে H, এটাকে ইন্টারচেঞ্জ করছি H OH। দেখো যৌগটার গঠন আলাদা হয়ে গেছে। তাহলে এটাও দেখো কোনো প্লেন অফ সিমেট্রি নাই, দুটো কাইরাল কার্বন আছে, এরও আলোকীয় আইসোমার পাবো। দর্পণ বসাও, মিরর ইমেজ কি হবে, CH CH3 OH এদিকে, তাহলে সামনে OH দূরে হাইড্রোজেন, সামনে হাইড্রোজেন দূরে OH, এইটা এটা D হলে এটা L। তাহলে এটাকে আমরা 1 2 দিয়েছি, এটা 3, এটা 4। তাহলে দেখো অপটিক্যাল আইসোমার আমরা কটা পাচ্ছি, অপটিক্যাল আইসোমার পেলাম আমরা কটা, 4টে। এদের মধ্যে দেখো দুটো দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ এক জোড়া হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, কিন্তু মোট আইসোমার 4টে, অর্থাৎ সবগুলোই তোমার কি আছে, পরস্পরের আলোকীয় আইসোমার। তাহলে এখানে সবগুলোই পরস্পরের আলোকীয় আইসোমার, কিন্তু তাদের মধ্যে দেখো একটা রিলেশন আছে, কি এই সব আইসোমারগুলোর মধ্যে এই দুটো দর্পণ প্রতিবিম্ব, এই দুটো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একের সঙ্গে 3 বা 4 দর্পণ প্রতিবিম্ব নয়। তোমাদের এর আগে বলেছিলাম যেগুলো দর্পণ প্রতিবিম্ব হবে তাদেরকে আমরা কি বলছি, এনানসিওমার। তাহলে এখানে দেখো এনানসিওমার কি হবে, এনানসিওমার কি হবে, তোমাদের এনানসিওমারের সংজ্ঞা বলে দেওয়া হয়েছে যে যৌগের আলোকীয় আইসোমার যেগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এখানে কে কে হবে দেখো এনানসিওমার, 1 ও 2 এবং 3 ও 4। তাহলে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এরা হচ্ছে এনানসিওমার। তাহলে 2 জোড়া এনানসিওমার পেলাম। এবার দেখো 1 আর 3 দর্পণ প্রতিবিম্ব নয়, কিন্তু পরস্পরের আলোকীয় আইসোমার, এদেরকে আমরা বলছি ডায়াস্টিওমার। তাহলে ডায়াস্টিওমার কাদের বলবো, যারা পরস্পরের আলোকীয় আইসোমার কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয়, তাদেরকে বলবো ডায়াস্টিওমার। আচ্ছা, এইখানটা মুছে দিচ্ছি, দেখো যদি তোমাদের দরকার লাগে পজ করে টুকে নেবে। তাহলে দেখো এখানে ডায়াস্টিওমার কাকে বলবো, ডায়াস্টিওমার কাকে বলছি, পরস্পরের আলোকীয় আইসোমার, পরস্পরের আলোকীয়
আইসোমার, কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। এরা পরস্পরের আলোকীয় আইসোমার হবে, যেমন বলছি 1 আর 3 পরস্পরের আলোকীয় আইসোমার, কিন্তু এরা দর্পণ প্রতিবিম্ব নয়। এইরূপ হলে ডায়াস্টিওমার। তাহলে ডায়াস্টিওমার কি হচ্ছে দেখো, 1 ও 3, আবার দেখো 1 ও 4, 1 ও 4 এরাও পরস্পরের আলোকীয় আইসোমার, কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। আবার দেখো 2 ও 3, অর্থাৎ 2 এবং 3 পরস্পরের আলোকীয় আইসোমার, কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। এবং 2 ও 4, তাহলে এইগুলো হলো পরস্পরের ডায়াস্টিওমার। তাহলে এনানসিওমার এবং ডায়াস্টিওমার ব্যাপারটাকে ভালো করে খেয়াল রাখবে। কোশ্চেন দেয় যে এই যৌগটার ক্ষেত্রে কত জোড়া এনানসিওমার পাবো, বা এই যৌগটার ডায়াস্টিওমার কোনগুলি, বা ডায়াস্টিওমার জোড়গুলিকে নির্দেশ করো। তাহলে এনানসিওমার এবং ডায়াস্টিওমার এটা বোঝা গেছে। এবার আমরা দেখো এই যৌগটার ক্ষেত্রে দেখব, আমরা এইখানটা মুছে দিচ্ছি, টুকে নেবে তোমরা। এই যৌগটাকে আমরা কি দেখলাম, কাইরাল কার্বন আছে 2টো, কিন্তু মলিকুলটা অ্যাকাইরাল, অর্থাৎ মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর কোনো আলোকীয় আইসোমার পাবো না। এইরূপ যৌগকে আমরা বলছি দেখো মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড কাদের বলছি তাহলে মেসো কম্পাউন্ড? যেখানে যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে কিন্তু মলিকুলটা অ্যাকাইরাল বা মলিকুলটা আলোক নিষ্ক্রিয়, এইরূপ যদি যৌগ হয় তাহলে তাকে আমরা বলবো মেসো কম্পাউন্ড। অর্থাৎ যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে কিন্তু যৌগটি হয় প্লেন অফ সিমেট্রি অথবা সেন্টার অফ সিমেট্রি ইত্যাদি থাকার কারণে যৌগটি আলোক নিষ্ক্রিয়। যৌগটি আলোক নিষ্ক্রিয়, তাকে আমরা বলবো মেসো কম্পাউন্ড। তাহলে এই যৌগটা ভালো করে, এবার ব্যাপারটা ভালো করে শোনো, তাহলে এই যৌগটার কোনো আলোকীয় আইসোমার পাবো না। তোমাদের বলেছি কিন্তু এই যৌগটার নয়, এই কনফরমেশনটার কোনো আলোকীয় আইসোমার পাবো না, অর্থাৎ এই কনফরমেশনটা মেসো কম্পাউন্ড। কিন্তু এই যৌগটার আমরা আলোকীয় আইসোমার পেতে পারি যদি কনফিগারেশনটা চেঞ্জ হয়। ভালো করে বোঝো, কনফিগারেশনটা চেঞ্জ হলে তার আলোকীয় আইসোমার পেতে পারি। যেমন ধরো ওর ক্ষেত্রে করেছিলাম OH ইন্টারচেঞ্জ করেছি, তাহলে দেখো OH ইন্টারচেঞ্জ করলে কি আসে যৌগটা, CHH, এইটা OH, এটা H, এটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখন কি হয়ে যাবে, এদিকে OH অর্থাৎ OH এদিকে চলে যাবে, এদিকে H। এবার দেখো তো যৌগটার কাইরাল কার্বন একই আছে কিন্তু দেখো প্লেন অফ সিমেট্রি নাই, কারণ এটা দর্পণ প্রতিবিম্ব হবে না। তাহলে এই মলিকুলটা কি হয়ে গেল, দ্যাট ইজ কাইরাল। এটা ছিল অ্যাকাইরাল, এই মলিকুলটা অর্থাৎ এই কনফিগারেশনটা অ্যাকাইরাল, কিন্তু এই কনফিগারেশনটা কাইরাল অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এর আলোকীয় আইসোমার পাবো, কি হবে, এর দর্পণ প্রতিবিম্ব CHH, H দূরে, OH কাছে, এখানে H কাছে, OH দূরে, এইটা
এটা যদি ডি হয় অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, এটা কি হবে এল। তাহলে যৌগটার দেখো, এই যৌগটার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার আমরা কটা পেলাম? দেখো এখানে ডি এল একটা একটা অর্থাৎ দুটো, এইটা মেসো, এটাও অপটিক্যাল আইসোমার ওদের। কারণ দেখো এই ডি আলোর তলকে ডান দিকে রোটেট করবে, এল বাঁ দিকে রোটেট করবে, এ আলোর তলকে ঘোরাবে না, অর্থাৎ আলোর বা পোলারাইজ লাইটের প্রতি আচরণ ভিন্ন। তাহলে অপটিক্যাল আইসোমার কটা হবে? তিনটে হয়েছে। এবার দেখো তো এদের মধ্যে ডায়াস্টিওমার কী হবে আর এনএনসিওমার কী হবে, এইটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো। এদের মধ্যে ডায়াস্টিওমার আর এনএনসিওমার কে কে হবে, তাহলে সেই হোম টাস্কটা করে তোমরা আমাকে জানাবে ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে। তাহলে এদের মধ্যে এনানসিওমার কী হবে? এনানসিওমার কী হবে এবং ডায়াস্টিওমার, ডায়াস্টিওমার কী হবে। তাহলে এই দুটোকে তোমরা আমাকে জানাবে অ্যান্সারটা বক্সে। এবার একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা কটা অপটিক্যাল আইসোমার পেয়েছি? দেখো অপটিক্যাল আইসোমার পেয়েছি চারটে, এই যৌগটার অপটিক্যাল আইসোমার পেয়েছি কটা? তিনটে। তাহলে এর ক্ষেত্রে চারটে পাচ্ছি, এর ক্ষেত্রে তিনটে পাচ্ছি, বা আরও কোনো যৌগের ক্ষেত্রে আমরা কতগুলো অপটিক্যাল আইসোমার পেতে পারি? অর্থাৎ ধরো তোমাদের দেয়া হলো ডি গ্লুকোজ বা গ্লুকোজ, এইচ ওএইচ ওএইচ এইচ ওএইচ এইচ CH2OH গ্লুকোজ, গ্লুকোজ। এর ক্ষেত্রে দেখো কতগুলো অপটিক্যাল আইসোমার পাবো? অপটিক্যাল আইসোমার কতগুলো পাবো? এর অপটিক্যাল আইসোমার হবে 16টা। তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে চারটে, এর ক্ষেত্রে তিনটে, বা এর ক্ষেত্রে 16টা, এরকম অপটিক্যাল আইসোমার পাচ্ছি। তাহলে সেইগুলো কিভাবে আসছে সেইগুলোকে নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ অপটিক্যাল আইসোমারের সংখ্যা কীরূপ হয়, এবং আরেকটা আমাদের বাকি আছে দেখো রেসিমিক মিক্সচার বা তার প্রকৃতি কী হয়, তাদের নেচার কী হয়, এই অংশটা নিয়েও আলোচনা করব। তোমাদের এইখানে দেখো একটা কথা বলে দিই, এই যৌগটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন হয়েছে তোমাদের যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো একটুখানি। দেখো এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এখানে দেখো এ এর দর্পণ প্রতিবিম্ব, এ ডান দিকে ঘোরালে এ বাম দিকে ঘোরাচ্ছিল। তাহলে এইটা যখন পরস্পরের দুটো পার্ট পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু কাইরাল কার্বন আছে এ যদি এই উপরের অংশটা, এই অংশটা এটা যদি ডি হয়, ডান দিকে ঘোরায়, নিচের অংশটা কি হবে? যেহেতু দর্পণ প্রতিবিম্ব এল হবে। ফলে এরা তোমার কি হচ্ছে, আলোর তলকে এ যতটা ডান দিকে, উপরের অংশটা যতটা ডান দিকে ঘোরাবে, নিচের অংশটা ততটাই বাম দিকে ঘোরাবে। রেজাল্ট স্বরূপ আলোর তলের কোনো ঘূর্ণন হবে না, অর্থাৎ যৌগটা হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। তাহলে পরের দিন আমরা আলোকীয় আইসোমারের সংখ্যা দিয়ে শুরু করব, অর্থাৎ কোন যৌগের ক্ষেত্রে কতগুলো আলোকীয় আইসোমার পাবো।